দুররায়ে-কিয়ান থেকে তালাহ বরফক পর্যন্ত কমান্ডার বাজ মোহাম্মদ ও মৌলভী আবদুস সালাম নিযুক্ত হলেন। বামিয়ানের দ্বিমুখী রাস্তা থেকে জলরিপ পর্যন্ত মোল্লা গোলাম নবী জিহাদ ইয়ার নির্ধারিত হলেন। জলরিপ থেকে দুর্দাগ শহরের রণাঙ্গন পর্যন্ত পথের নিরাপত্তার দায়িত্ব কমান্ডার গোলাম মোহাম্মদ দুর্দাগ এর জিম্মায় ছিল। এ পরিকল্পনার পর দ্বিতীয় দিন মঞ্জিলগামী তালিবান সৈন্যদের কাবুলের দিকে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু দ্বিতীয় দিন বেলা 2টায় খবর এলো যে করিম খলিলি ভারী শক্তি নিয়ে বামিয়ানে আক্রমণ করেছে এবং মৌলভী আবদুস সালামকে সাথে নিয়ে বামিয়ানের কবজা করে নিয়েছে। বামিয়ানের বিপর্যয়ে আমাদের সমস্ত পরিকল্পনা শেষ হয়ে গেল। আমাদের ফিরে যাওয়ার সম্ভাব্য সকল পথ রুদ্ধ হয়ে গেল। উত্তরাঞ্চলে পুনরায় একবার তালিবানের এক বিশাল বাহিনী অবরুদ্ধ হয়ে পড়ল। এদিকে পুলখুমরিতে মার্কিন বিমান বাহিনী প্রচণ্ড বোম্বিং শুরু করে দিয়েছিল। বিমানগুলো ল্যাওয়ায়ে ট্যাঙ্ক, জেরাহদার ও পার্শ্ববর্তী এলাকায় যেখানে তালিবান অবস্থান করছিল অগ্নিবর্ষণ শুরু করে দিয়েছিল। মার্কিন বিমান বাহিনী তালিবানের বিভিন্ন ঘাঁটিতে বোমাবর্ষণ তীব্র করে দিল। বামিয়ানের পর সন্ধ্যায় জানজান এর বিপর্যয় হলো। সুরায়ে নেজাম এর জেনারেল কবির নাহরাইন থেকে আক্রমণ করে জানজান দখল করার পর দোশি ও পুলখামরির দিকে অগ্রসর হতে শুরু করে দেয়। মোল্লা শাহজাদা, যিনি দোশি ও জানজানের প্রতিরক্ষায় ছিলেন, বামিয়ানের পথ রুদ্ধ হওয়ায় এবং নাহরাইন থেকে জেনারেল কবিরের অগ্রসর হওয়ার কারণে দোশিতে সময়ক্ষেপণ করা যথার্থ মনে করলেন না। তিনি মাগরিবের পর সাথীদের জানজান থেকে বের করে পুলখামরির দিকে রওনা করে দিলেন, যাতে তারা অবরুদ্ধ পড়ে না যান। এদিকে রাত 11টায় পুলখুমরিও তালিবানের হাতছাড়া হয়ে গেল। বিরোধীদের একটি গোপন গ্রুপ গোপনে প্রবেশ করে শহরের কেন্দ্রীয় চৌকির আশেপাশের ভবনগুলোতে মোর্চা তৈরি করে নিল। তালিবানের কয়েকটা গাড়িকে তারা নিশানা করল। ইতিমধ্যে শহরের আত্মগোপনকারীও অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে লুটপাট ও গাড়ি হাইজ্যাকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তালিবান পুলখুমরি থেকে বাগলানের দিকে রওনা হয়ে যায়। বাগলানের জনসাধারণ বিদ্রোহ না করে বরং তারা সহযোগিতা করেছে। মোল্লা শাহজাদা নিজ কাফেলা সহ দোশি থেকে পুলখুমরি পৌঁছলেন। বিরোধীরা তা কবজা করে নিয়েছিল। মূল শহরের দিকে অগ্রসর হতেই মোল্লা শাহজাদার বাহিনীর উপর ফায়ারিং করা হয়। কতক সাথী আহত হলেন এবং সবাই শহরের বাইরে বাধাপ্রাপ্ত হলেন। পরিস্থিতি ভীষণ সংকটাপন্ন হয়ে গেল। হাইকমান্ডের তরফ থেকে মুহূর্তকালও বিলম্ব না করার নির্দেশ এসেছিল। শাহজাদা এহেন সঙ্গীন পরিস্থিতির প্রেক্ষাপটে ওখানে বেশিক্ষণ অবস্থান করা সমীচীন মনে করেননি, কেননা দোষীর দিক থেকে জেনারেল কবির বিরাম না দিয়ে এগিয়ে আসছিল। সম্মুখেও পথরুদ্ধ, উপর থেকে বিমান বাহিনীর বোমাবর্ষণ করেই চলছিল। সব মুজাহিদ অবরোধে আটকে পড়ার ভয় ছিল। মোল্লা শাহজাদা ছিলেন নির্ভীক, অভিজ্ঞ ও উপস্থিত বুদ্ধি সম্পন্ন একজন কমান্ডার। যুদ্ধে তিনি কয়েকবার আহতও হয়েছিলেন। তখনও তার পাঁজরে ক্ষত ছিল। তিনি হিম্মত হারালেন না। গাড়ি ওখানে রেখেই পুলখুমরির উত্তর দিকের পাহাড় পর্যন্ত ডিঙিয়ে 330 জন মুজাহিদ সহ বাগলানের দিকে চলে গেলেন। মোল্লা শাহজাদা পাহাড়ি পথ চেনার জন্য স্থানীয় এক লোককে জাগিয়ে তুলে সাথে করে নিয়ে গিয়েছিলেন।
পুলখুমরির পরিস্থিতি খারাপ হওয়ার পর তালিবান বাগলানও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। কেননা বিরোধীরা নাহরাইন কবজা করার পর বাগলানের অবস্থান করা মুশকিল ছিল। সুতরাং সবাই কুন্দুজ রওনা হন। আমি রাত 1টায় বাগলান থেকে কুন্দুজের উদ্দেশ্যে রওনা হই। মোল্লা ফজল বাগলান ও কুন্দুজের মধ্যবর্তী আলী আবাদ নামক স্থানে প্রতিরোধ ক্যাম্প তৈরির সিদ্ধান্ত নিলেন এবং মোল্লা মুজাহিদকে সেই ক্যাম্পের দায়িত্ব দিয়ে দিলেন। মাজার-ই শরীফ, তাখার, পুলখামরি ইত্যাদি এলাকা থেকে সরে আসা তালিবান কুন্দুজে সমাবেত হয়ে গেল। বিরোধীরা বিভিন্ন দিক থেকে শহরে আক্রমণ শুরু করে দেয়। মার্কিন বিমান বাহিনী দিনরাত কুন্দুজ ও তার চারপাশে বোমাবর্ষণ শুরু করে দেয়। তালিবান স্থল হামলা তো প্রতিহত করে যাচ্ছিলেন, কিন্তু বিমান হামলা প্রতিরোধ করতে পারছিলেন না। বিমান বাহিনীর মোকাবেলা করা সাধারণ ব্যাপার ছিল না। এমন সময়ে উত্তর আফগানিস্তানের কতিপয় শীর্ষস্থানীয় পশতুন ও উজবেক কমান্ডার, যারা তালিবানের ব্যাপারে বেশ সহমর্মী ছিলেন এবং তাদের মাঝে পারস্পরিক সুসম্পর্কও ছিল, তারা দোস্তামের প্রস্তাব নিজ দায়িত্বে তালিবানের সামনে পেশ করলেন যে যদি তালিবান তাদের বড় অস্ত্রশস্ত্র এবং গাড়িবহর দোস্তামের হাওলা করে, তাহলে সে তাদেরকে মাজার-ই শরীফ থেকে হেরাতের পথে কান্দাহার যাওয়ার সুযোগ করে দেবে। দোস্তামের পক্ষ থেকে জামিনদাতা কমান্ডারদের মধ্যে আরবাব হাশেম, আমের লতিফ, পিরাম কল, গৌসুদ্দিন, শামসুল হক এবং কমান্ডার আবেদি অন্তর্ভুক্ত ছিলেন। তারা এ ব্যাপারে বেশ আশ্বস্ত করলে মোল্লা ফজল আখন্দ নিজ কমান্ডারদের পরামর্শ সভা ডাকলেন এবং দোস্তামের প্রস্তাব সামনে রাখলেন। দোস্তামের এ প্রস্তাবের বিষয়ে চিন্তা করা এজন্য উপযুক্ত মনে করা হলো যে কুন্দুজে অবরুদ্ধ থেকে দীর্ঘ যুদ্ধে ফায়দা ছিল না। অস্ত্রশস্ত্র নিঃশেষ হয়ে যাচ্ছিল, রসদপত্রও ফুরিয়ে আসছিল। পরামর্শ সভায় কমান্ডারগণ ভিন্ন ভিন্ন মত দিলেন। কেউ বলছে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে শহীদ হব। কেউ কেউ সন্ধির পক্ষে ছিলেন বিদায় পরস্পর মতপার্থক্য হতে থাকল। শেষে উলামায়ে কিরামের নিকট বিষয়টি পেশ করার মাশওয়ারা হলো, যাতে আলিমগণের ফয়সালা সবাই মেনে নেয়। সংযোগ মাধ্যমে উলামায়ে কিরামের নিকট ফাতোয়া প্রদান করা হলো। মৌলানা আব্দুল আলী দেওবন্দি, মৌলভী সদ ওয়াজিজে আগা এবং মৌলভী নূর মোহাম্মদ টেলিফোনের মাধ্যমে জবাব দিলেন যে যুদ্ধ করার ক্ষেত্রে যদি বিজয়ের কোনো সম্ভাবনা না থাকে তবে সন্ধি করা জায়েজ। উলামায়ে কিরামের ফয়সালা সব কমান্ডারকে ধারণ করে শোনানো হলো, যা সবাই স্বীকার করলেন। যখন সন্ধি ফয়সালা হলো, তখন তালিবানের মাশহুর বাহাদুর কমান্ডার মোল্লা দাদ উল্লাহ মজলিস থেকে উঠে দাঁড়ালেন এবং সবাইকে সম্বোধন করে নিজ কালাশনিকভ ও রুশ নির্মিত পিস্তল দেখিয়ে বললেন, আমি কিছুতেই আমার এ হাতিয়ার দোস্তামে হস্তগত করব না। জীবন থাকতে আমি দোস্তামের মুখ দেখতে চাই না। মোল্লা দাদ মোল্লা ফজলকে বললেন, আপনি আমাকে আল্লাহর শপথ করে বিদায়ের অনুমতি দিন। মোল্লা দাদ উল্লাহ সন্ধি চুক্তি বাস্তবায়িত হওয়ার পূর্বেই বলখের একজন কমান্ডারের গাড়িতে 3 জন সাথীসহ গোপনে রওনা হয়ে গেলেন।